নির্ধারণ করা হয়েছে। আমি তার মধ্যেই থাকার চেষ্টা করব। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বাংলাদেশি জাতীয়তাবাদ। ইতিহাসের ছাত্র যারা অথবা যারা ইতিহাস সম্পর্কে আগ্রহী, তারা আমরা সকলেই জানি 1947-এ ভারত থেকে যখন এই ভূখণ্ড আলাদা হয়েছে পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়ে, তখন এখানে খুবই জনপ্রিয় স্লোগান ছিল, মুসলমানদের জন্য আবাসভূমি চাই। এমনকি পরবর্তীকালে স্বাধীনতা যুদ্ধের সময়কার আওয়ামী লীগের সভাপতি শেখ মুজিবুর রহমান সাহেব মরহুম, তিনি তখন একজন ছাত্র কর্মী হিসাবে, তিনিও সেই মুসলিম লীগের কর্মী হিসাবে স্লোগান তুলতেন। এমনকি দিল্লিতে হাতির পিঠে যখন মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগের সম্মেলনে, তখন সেই হাতির পিছনে ঘুরে বেড়াতেন যে সমস্ত তরুণ মুসলিম লীগের কর্মীরা, এবং সবাইকে বলতেন এই অঞ্চলের মানুষ তোরা সব মুসলমান হয়ে যা। তিনি তেমনই একজন কৃত কর্মী ছিলেন। 47-এ পাকিস্তান জন্ম নিল, ভারত বিভক্ত হলো। পাকিস্তানের পশ্চিমাঞ্চল পশ্চিম পাকিস্তান এবং পূর্বাঞ্চল পূর্ব পাকিস্তান, এরকম বিচ্ছেদের মধ্য দিয়ে একটি একক রাষ্ট্র হিসাবে জন্ম নিল। পাকিস্তান রাষ্ট্রে দিনে দিনে প্রমাণ হয়ে গেল, যারা ধর্মের ভিত্তিতে এভাবে কাঠামো দিয়েছিলেন, তারা এক পর্যায়ে বলতে শুরু করলেন বাংলা ভাষার অক্ষর হতে হবে আরবিতে, এবং বাংলা আমাদের রাষ্ট্রের প্রধান ভাষা হিসাবে থাকবে না। যার সূত্রপাতে 1948 সনে মোহাম্মদ আলী জিন্নাহ রেসকোর্সের বক্তৃতার প্রেক্ষিতে প্রতিবাদ করেছিল সেই দিনকার পূর্ব পাকিস্তানের তরুণ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতারা। তার ধারাবাহিকতাতে 52 ভাষা আন্দোলন, যেই 52 ভাষা আন্দোলন আমাদের দেশে নতুন করে এক প্রেক্ষাপট তৈরি করেছে, এবং সেই ধারাবাহিকতাতে 69-এর গণ অভ্যুত্থান এবং 1971-এর মহান মুক্তিযুদ্ধ। এই পর্ব পর্যন্ত এটা প্রমাণিত হয়ে গিয়েছে যে ধর্মের ভিত্তিতে বিভক্তিটাকে যারা বড় করে চিন্তা করেছিলেন, তা কিন্তু আমাদের দেশের আর্থসামাজিক এবং ভৌগোলিকভাবে কোনো কাঠামোকে স্থির রাখতে পারেনি। যে কারণে এই পাকিস্তান রাষ্ট্র কাঠামোর মধ্যে আবার প্রশ্ন উঠল, জাতীয়তাবাদের কেন্দ্রীয় ভবনটা অথবা প্রধান ভিত্তি কি হবে, ধর্ম না ভাষা? 47-এ ধর্মকে ভিত্তি ধরে যে রাজনৈতিক সংগ্রাম চূড়ান্ত হয়েছিল ভারত বিভক্তির মধ্য দিয়ে, এবং ব্রিটিশরা সারা পৃথিবীব্যাপী তাদের সমস্ত কলোনিকে শান্তিপূর্ণ উপায়ে ছেড়ে ছেড়ে দিয়ে বিদায় নিচ্ছিল, কেননা দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের তখন এমন আবির্ভাব ঘটেছে, ব্রিটিশদের সেই আধিপত্য তখন আর থাকেনি। খুব দ্রুত তারা তাদের কলোনিগুলিকে ছেড়ে ছেড়ে দিয়ে বিদায় নিতে হচ্ছিল, এবং কত রক্তপাতবিহীনভাবে বিদায় নিতে হয়। এটা ব্রিটিশ সাম্রাজ্য, যেই সাম্রাজ্যে এক সময় সূর্যাস্ত যেত না, তারাই আবার খুব পরিকল্পিতভাবে সাম্রাজ্যকে গুটিয়ে ফেলল আটলান্টিকের পারে, তাদের নিজেদের ইংলিশ ভূমিতে, তাদের নিজেদের ব্রিটিশ ভূমিতে, এবং খুব রক্তপাতবিহীন অবস্থায়। ঠিক তেমনিভাবেই ভারত উপমহাদেশেও তারা তাদের কলোনিকে ছেড়ে দেওয়ার জন্য শান্তিপূর্ণ যে আলাপ আলোচনার মধ্য দিয়ে, যার নেতৃত্বে গান্ধী দিয়েছেন, যার নেতৃত্ব জিন্নাহ দিয়েছেন, অন্যান্য নেতাদের সঙ্গে আলাপ আলোচনার মধ্য দিয়ে শেষ পর্যন্ত একমাত্র সুভাষ বোস ছাড়া আর কিন্তু কেউই সশস্ত্র সংগ্রামের কথা ব্রিটিশ কর্ণের বিরুদ্ধে বলেনি, ব্রিটিশ শাসকরাও বলে নাই, এবং গান্ধী এবং জিন্নাহও কিন্তু বলেন নাই। ফলে এটা একটা অভিজ্ঞতা হিসাবে এই অঞ্চলের রাজনীতিতে থেকে গেল যে ধর্মকে প্রধান পরিচয় তৈরি করে রাষ্ট্র জন্ম নিলেও রাষ্ট্রের গতি প্রবাহের মধ্যে প্রমাণ হয় জাতিকে সংহত করার জন্য তা কাজে লাগেনি। তখন আবার প্রশ্ন আসলো ভাষা, বাংলা না উর্দু? স্বাভাবিকভাবেই বাংলাকে সবাই আঁকড়ে ধরল, বাংলাকে ঘিরে আবার একটা জাতির পরিচয়ের প্রশ্ন উঠল, এবং তার ভিত্তিতে 52, তার ভিত্তিতে 69, তার ভিত্তিতে 6 দফা, তার ভিত্তিতে স্বায়ত্ত শাসন, এবং
রাজনৈতিকভাবে যখন এটা নিষ্পত্তি করা গেল না, তখন এই রাজনৈতিক সংগ্রামের প্রধান নেতা আওয়ামী লীগ এবং শেখ মুজিব সমস্ত মাঝপথে রাজনৈতিক সংগ্রাম যখন ব্যর্থ হয়ে গেল, তখন আত্মসমর্পণ করলেন অথবা গ্রেপ্তার বরণ করলেন। গোটা জাতি রাজনৈতিক দিক নির্দেশনা বিহীন হয়ে পড়ল। এরকম একটি রাজনৈতিক অনিষ্পন্ন সংগ্রামকে যখন যুদ্ধের পরিস্থিতির মধ্যে ঢুকতে বাধ্য করল সময়, তখন তাকে নেতৃত্ব দেওয়ার কোনো ক্যাপ্টেন ছিল না। আমি মেজর জিয়া বলছি, উই রিভোল্ট। এই কথা বলার মধ্য দিয়ে পাকিস্তান সামরিক বাহিনীর বাঙালি সামরিক কর্মকর্তার এক কণ্ঠস্বর শোনা গিয়েছিল, যা ব্যর্থ রাজনৈতিক সংগ্রামকে রূপান্তরিত যুদ্ধের প্রক্রিয়ার মধ্যে প্রবেশ করতে নেতৃত্ব দিয়েছিল। কেননা রাজনৈতিক নেতৃত্ব, রাজনৈতিক পর্ব যখন এক্সস্টেড হবে, তা যদি যুদ্ধে প্রবেশ করতে বাধ্য হয়, তাহলে কি করতে হবে তা রাজনৈতিক নেতৃত্ব কিন্তু বলতে পারেনি। মেজর জিয়া তার ব্যক্তিগত সততা, ব্যক্তিগত দেশপ্রেম, ব্যক্তিগত নিষ্ঠা, ব্যক্তিগত সাহস এবং তার যে ইন্টিগ্রিটি, নিশ্ছিদ্র যে সততা, তার উপরে দাঁড়িয়েই কিন্তু তিনি সেদিন তাৎক্ষণিকভাবেই সিদ্ধান্ত নিয়েছিলেন, উই রিভোল্ট। এবং তার সেই প্রজ্ঞা এবং সাহসকে ঘিরেই কিন্তু চট্টগ্রাম ক্যান্টনমেন্টে তখন 1971-এর 25শে মার্চ মাঝরাতে 2টার সময় এই বিদ্রোহ ঘোষণা হয়েছিল। সেই বিদ্রোহই কিন্তু স্বাধীনতার বীজে, যুদ্ধের বীজে রূপান্তরিত হলো। ফলে মুজিবের নেতৃত্বে রাজনৈতিক সংগ্রাম আর মুক্তিযুদ্ধের ঘোষক, স্বাধীনতা যুদ্ধের ঘোষক জিয়াউর রহমানের নেতৃত্বের যুদ্ধ, এটাই হচ্ছে ইতিহাসের প্রমাণিত উপাদান। এই ধারাবাহিকতাতে যখন যুদ্ধের মধ্য দিয়ে পরবর্তীকালে ইতিহাসে আমরা দেখলাম, তেলিয়াপাড়ায় 4 এপ্রিল সামরিক বাহিনী গঠিত হলো, তখনও পর্যন্ত কিন্তু সীমান্তের বাইরে কোনো প্রবাসী সরকার জন্ম নেয়নি। তার মানে যুদ্ধের ঘোষণাও কোনো রাজনৈতিক নেতৃত্ব দেয় নাই। এবং সরকার গঠন করার আগেই কিন্তু তেলিয়াপাড়াতে স্বাধীনতার পক্ষে বাংলাদেশের জন্য একটি সামরিক বাহিনী জন্ম নিয়েছে। তারপরে 10ই এপ্রিল প্রবাসী সরকার গঠন হওয়ার পরে তাজউদ্দিন বক্তৃতা দিয়ে মেজর জিয়ার এই যুদ্ধের ঘোষণা, কালুরঘাটে তার বক্তৃতা এবং তেলিয়াপাড়ায় সৈন্যবাহিনী গঠন করার যে সিদ্ধান্ত, সেটাকে ওন করে, কম্পোনেন্ট হিসাবে গ্রহণ করে দেন প্রবাসী সরকার আত্মপ্রকাশ করলো তাজউদ্দিনের নেতৃত্বে। ইতিহাসের এই ধারাবাহিকতাই প্রমাণ করে যে কিভাবে একটি জাতির জন্ম হয়েছে। এবং এরপরই প্রশ্ন দেখা দিল স্বাধীনতা উত্তরকালে, সদ্য ভূমিষ্ঠ পৃথিবীর মানচিত্রে 56,000 বর্গমাইলের এই নতুন ভূখণ্ড জাতির পরিচয় কি হবে। এই ভূখণ্ডের জাতি 47 সনে বলেছিল মুসলমান পরিচয় দিলে জাতীয়তার পরিচয় শেষ। এখন এই ভূখণ্ড জন্ম নিয়েছে ভাষার ভিত্তিতে। এখানেই কি শেষ? প্রথম পার্লামেন্টে সংসদ অধিবেশনে দাঁড়িয়ে তৎকালীন সংসদ নেতা মরহুম শেখ মুজিবুর রহমান বললেন, যারা বাঙালি না তোরা সব বাঙালি হয়ে যা। যারা বাংলায় কথা বলে না তাদেরকে বললেন, তোদেরকে বাংলায় কথা বলতে হবে। প্রমাণ হয়ে গেল 56,000 বর্গমাইলের যে জাতির যে পরিচয়, যে অস্তিত্ব, তার সঙ্গে যেমন মুসলমানিত্বের পরিচয় 47 সনে দেওয়ার পরেও 1971-এ তা যেমন ভুল প্রমাণিত হয়ে গেল, আবার 1971-এ ভাষার ভিত্তিতে যুদ্ধ লাভ করে একটি স্বাধীন জাতি গঠিত হলেও প্রথম পার্লামেন্টের অধিবেশনেই মানবেন্দ্রনাথ লারমার মতো একজন অবাঙালি, যিনি বাংলাদেশের নাগরিক, তার প্রতিবাদের মধ্যে দিয়ে প্রমাণ হয়ে গেল ভাষার ভিত্তিতেও জাতির পরিচয় সর্বজনভাবে গৃহীত হয়নি। তখন থেকেই নতুন জাতির নতুন গ্রহণযোগ্য পরিচয়ের একটি তর্ক বিতর্ক এবং সংকট তৈরি হয়েছিল। এই সংকটকে নিষ্পত্তি না করতে পারাটাও কিন্তু 1975-এর রক্তাক্ত পরিবর্তনের অন্যতম একটি কারণ। পরবর্তীকালে 1975-এর পরে
যখন সিপাহী জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে একজন পেশাদার সামরিক কর্মকর্তা, যিনি 1971-এর 25শে মার্চের রাত 2টোর সময় রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতার কারণে যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন, অন্যায়ভাবে যাকে পদবঞ্চিত করা হয়েছিল, পেশাদারিত্বের কারণে তিনি তা যেমন মেনে নিয়েছিলেন, তেমনি আবার 75-এর 7ই নভেম্বর পেশাদারিত্বের কারণেই সমস্ত সিপাহী জনতা যখন তাকে নিয়ে আবার সামনে দাঁড় করলেন, আবারও সেই জেনারেল জিয়া, সেই মেজর জিয়া, জেনারেল জিয়া হিসেবে সবাইকে বললেন, আমি জেনারেল জিয়া বলছি, ক্যান্টনমেন্টে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। যারা সেদিন অফিসার এবং সিপাহীদের বিদ্রোহের জন্য ইন্ধন দিয়েছিলেন, ক্যান্টনমেন্টের শৃঙ্খলাকে ধ্বংস করে দিয়েছিলেন, এই সমস্ত কিছু নিষ্পত্তি করে ক্যান্টনমেন্টের মধ্যে শান্তি ফিরে আসলো। শুধু তাই নয়, সিপাহীদের তৈরি করা এই শান্তির সঙ্গে জনতা যুক্ত হলো। এভাবেই 7ই নভেম্বরে আমরা দেখলাম সার্থক সিপাহী জনতার বিপ্লব। সেই ধারাবাহিকতাতেই বাংলাদেশ এক নতুন প্রেক্ষাপট তৈরি হলো। 56,000 বর্গ মাইলের সমস্ত মানুষের পরিচয় হিসাবে 47 সনের পরিচয় দেওয়া পরিচয় যেমন টেকে নাই, 1971-এর পরে জোর করে যারা বাঙালি বানাতে চেয়েছিল সে পরিচয় কিন্তু টিকলো না। এই প্রেক্ষাপটেই 7ই নভেম্বরে 71-এর মেজর জিয়া, 75-এর জেনারেল জিয়া রাষ্ট্রনায়কে পরিণত হলেন। রাষ্ট্রনায়ক হিসাবে তার বুঝতে কিন্তু কষ্ট হয় নাই। তিনি নিজে রাজনৈতিক দল না করতে পারেন, কিন্তু এই সংকটের সমাধান কেবলমাত্র রাজনীতি দিয়েই করতে হবে, এবং এই কথা তার বুঝতে কষ্ট হয় নাই। জাতি কেমন করে জন্ম নিয়েছে তা তিনি বলেছেন একটি জাতির জন্ম তার প্রবন্ধে। আমি প্রত্যেককে অনুরোধ করব, যারা পড়েননি তারা পড়ে নেবেন। জন্ম নেওয়া এই জাতির পরিচয় কি হবে, এটার যে সমাধান করতে হবে তা তিনি রাষ্ট্রনায়ক হওয়ার পর আরো পরিষ্কারভাবে বুঝলেন বলেই কিন্তু তিনি এই মুসলমানি অথবা বাংলা ভাষা কেন্দ্রিক জাতীয়তার যে পরিচয়, সেই পরিচয়ের বদলে বাস্তবসম্মত পরিচয়টা কি হতে পারে, তখন নাগরিক কেন্দ্রিক জাতীয়তার পরিচয় তৈরি হলো। এই রাষ্ট্রের যিনি নাগরিক তিনি যাতে সেটা পরিচয় দিতে পারেন। কি তা হতে পারে? বাংলাদেশ, বাংলাদেশি জাতীয়তাবাদ, আমরা সবাই বাংলাদেশি, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, এটাই হলো একটি দার্শনিক জাতীয়তাবাদী পরিচয়, যা 56,000 বর্গমাইল টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সমস্ত অঞ্চলের প্রত্যেকটি মানুষের জন্য একটি গ্রহণযোগ্য সমাধান হিসাবে হাজির হলো। জাতির জন্মের সমাধান যেমন মেজর জিয়া করেছিলেন যুদ্ধ ঘোষণার মধ্য দিয়ে, জাতির পরিচয়ের সংকটের সমাধান তিনি করেছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনকে প্রবর্তন করে। গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে দলের পতাকা, সরকারের পতাকা, গণতন্ত্রের পতাকা আজ আমাদের নেতা প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের হাতে। মেজর জিয়া যুদ্ধ ঘোষণা দিয়ে যেমন জাতির জন্য দিক নির্দেশনা দিয়েছিলেন, তেমনি আবার বাংলাদেশি জাতীয়তাবাদকে প্রবর্তন করে তিনি বাংলাদেশের জাতির যে পরিচয়ের সংকট, সেই সংকটকেও সমাধান করেছেন। আমি ধন্যবাদ জানাই মূল প্রবন্ধ উপস্থাপনকারী অধ্যাপক নাসিরকে, তিনি খুব চমৎকারভাবে এই প্রেক্ষাপটটাকে সামনে এনেছেন। ফলে এখনকার জাতীয়তাবাদের ক্ষেত্রে ইমাজিনেশনকে বেস করে একটা ভূখণ্ডের মধ্যে যে কাঠামো থাকবে, সেখানে ওই ভূখণ্ডের মধ্যে সমস্ত বহুমাত্রিক সংস্কৃতি, বহুমাত্রিক ভাষা, বহুমাত্রিক বর্ণ, এই সবটাকে ধারণ করেই একটি জাতীয় পরিচয়কে খুঁজে বেড়ায়। এবং সে কারণেই পুরনো মাপকাঠিতে গোত্রের পরিচয়, ভাষার পরিচয়, বর্ণের পরিচয়, ধর্মের পরিচয়, সেগুলি আর তখন কোনো ডমিনেন্ট কম্পোনেন্ট হিসাবে কিন্তু কাজ করে না। সে কারণেই বাংলাদেশি জাতীয়তাবাদ আজ সকলের কাছে গ্রহণযোগ্য। কোনো চাকমার সমস্যা হয় না, কোনো মারমার সমস্যা হয় না, কোনো উপজাতির সমস্যা হয় না, কোনো আদিবাসীর সমস্যা হয় না, ভিন্ন ভিন্ন ধর্ম বিশ্বাসীদের কোনো সমস্যা হয় না, ভিন্ন ভিন্ন গোত্র বর্ণের কারো কোনো সমস্যা হয় না। সবাই খুব গর্বের সঙ্গে আমরা দাবি করতে পারি আমরা সবাই বাংলাদেশি, এই দেশে জন্মে নিয়েছি, এই দেশেই মরতে চাই। প্রথমেও বাংলাদেশ, শেষেও বাংলাদেশ, সকলে আমাদের বন্ধু, কিন্তু বন্ধুত্ব চর্চা করব বাংলাদেশের স্বার্থের ভিত্তিতে। তার বাইরে আমাদের কোনো ঠিকানা নাই, আমাদের কোনো স্বার্থ নাই। এই দর্শনের আলোকেই কিন্তু
গোটা জাতির মধ্যে এই সম্মিলিত ঐক্যবদ্ধ সর্বজন গ্রহীত একটি মনোজগৎ আমরা তৈরি করতে পেরেছি। কোত্থেকে পেয়েছি? রাষ্ট্রনায়ক জিয়া রহমানের কাছ থেকে। কি তিনি দিয়েছেন? বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন। আমি আমার বক্তব্য শেষ করব এই কথা বলে, এই প্রেক্ষাপট বাংলাদেশের প্রতিটি নাগরিকের কাছে খুব পরিষ্কার থাকতে হবে। বাংলাদেশি জাতীয়তাবাদের গঠন প্রক্রিয়ার মধ্যে যেহেতু নানান রকম কম্পোনেন্ট থাকে, তার মানে এটা একটা অন্তর্ভুক্তিমূলক। এটা কাউকে নাকচ করে না। কোনো একটি বিশেষ ধর্মকে রেখে বাকিদেরকে নাকচ করে না, কোনো একটি বিশেষ ভাষাকে রেখে বাকি ভাষাকে নাকচ করে না, কোনো একটা বিশেষ সংস্কৃতিকে রেখে বাকি সংস্কৃতি নাকচ করে না। সমস্ত ধরনের ভাষা, বর্ণ, ধর্ম, সংস্কৃতিকে অন্তর্ভুক্তি করেই কিন্তু বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনকে আমরা চর্চা করি। এবং এর আলোকেই কেবলমাত্র আমার ভৌগোলিক অখণ্ডতাকে বজায় রাখা সম্ভব। যদি এ বিষয়ে পরিষ্কার ধারণার কারো অভাব থাকে, তাহলে বুঝতে হবে তার নির্বুদ্ধিতা অথবা অন্য কোনো মহলের এজেন্ট হিসাবে কেউ কাজ করছে। কারণ এর বাইরে আমি কথা বললেই কিন্তু আমি কোনো না কোনো একটা কম্পোনেন্টকে বাধ্য করছি আমার ভূখণ্ডের থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্য উৎসাহিত করছি, তাকে আমি বিচ্ছিন্ন করে ফেলছি। কোনোভাবেই তা করা যাবে না। বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের প্রধান বৈশিষ্ট্যই হচ্ছে এটা, আমার ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি, প্রতিটি মানুষের মধ্যে এরকম একটি ঐক্যবদ্ধ অবস্থানকে সৃষ্টি করেছে এই দর্শন। এ কারণেই শহীদ জিয়াউর রহমান, রাষ্ট্রপতি জিয়াউর রহমান